আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা, তুরাগে মুসল্লিদের ঢল। লিবিয়া উপকূল থেকে উদ্ধার ২০ মরদেহ বাংলাদেশির, ধারণা রেড ক্রিসেন্টের, পরিচয় এখনও শনাক্ত হয়নি, জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করা হয়। সকাল ৯টা ১২ টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়। পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ। মোনাজাতে মুসলিম বিশ্বের উম্মার সমৃদ্ধি কামনা করা হয়। আখেরি মোনাজাতে অংশ নিতে দূর দূরান্ত থেকে তুরাগ পারে জড়ো হন মুসল্লিরা। বিভিন্ন বয়স ও শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। কুয়াশা এবং শীতকে উপেক্ষা করে ভোর থেকেই মুসল্লিদের ঢল নামে ইজতেমা ময়দানে। তারা মহান আল্লাহর কাছে দেশ, জাতি ও নিজের কল্যাণ কামনা করে দোয়া করেন। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে শনিবার রাত ১২টা থেকে কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এবারের ইজতেমা ৩ ধাপে করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইজতেমার আয়োজক কমিটি। ৩ পর্বে ইজতেমা আয়োজন করায় অতীতের চেয়ে ভোগান্তি কমেছে মুসল্লিদের। আগামীকাল থেকে শুরু হয়ে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দ্বিতীয় ধাপের ইজতেমার কার্যক্রম। এদিকে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি মাওলানা সাদের অনুসারীদের ইজতেমা করার কথা রয়েছে। দর্শক, ইজতেমার খবর সংগ্রহে রয়েছেন সহকর্মী ফজলে রাব্বি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাব্বি, ইজতেমার আখিরি মোনাজাত শেষে মুসল্লিরা ফিরছেন, অনেক সড়কে যান চলাচল বন্ধ, এ বিষয়ে আসলে বিস্তারিত আমাদেরকে জানাবেন। জি, ধন্যবাদ মামুন। আপনি জানেন যে গত দুদিন আগে শুরু হওয়া যে বিশ্ব ইজতেমার আজ কিন্তু আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এই বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে ঠিক ৯টা ১২ কিন্তু আসলে ইজতেমার মোনাজাত শুরু করে ইমাম সাহেব। পরবর্তীতে কিন্তু ঠিক ১৫ মিনিটের পর কিন্তু আসলে ১৫-১৬ মিনিটের পর শেষ হয়ে মোনাজাত শেষ করে, এবং মোনাজাত শেষ করার পরে কিন্তু আসলে মানুষের এখানে ব্যাপক ঢল দেখা যাচ্ছে। আমার পেছন সাইডটাই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মানুষের ব্যাপক সমাগম আছে, এবং মানুষ বিভিন্ন জেলা থেকে আগত যে মানুষগুলো আসছিল তারা কিন্তু এখান থেকে এখন তাদের নিজ গন্তব্যে রওনা দিচ্ছে, এবং যার ফলে কিন্তু আসলে অনেকেই বিভিন্ন যানবাহন না পেয়ে তাদের গন্তব্যে পৌঁছাচ্ছে। ভবিষ্যতে মানুষের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছে যে এই প্রতিবারই আসলে এই যে যানবাহন বা এই ধরনের ভোগান্তির মধ্যে তাদেরকে পড়তে হয়। তো এই বিষয়গুলো যেন সরকার অদূর ভবিষ্যতে বা আগামীকাল থেকে শুরু হওয়ার দ্বিতীয় ধাপের ইজতেমায় যেন সরকার এই বিষয়গুলো যেন নজর দেয়। এছাড়াও যে মোনাজাতে কিন্তু আসলে মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি লাভ পাশাপাশি যে গুনাহগার বান্দা তারা কিন্তু আসলে তাদের মুক্তি চেয়েছে, এবং দেশ ও জাতির কল্যাণে কিন্তু আসলে তারা প্রার্থনা চেয়েছে। তো এই একটা বিষয় গেল। তো আর বিষয় এই ছিল মোটামুটি আমার কাছে টঙ্গীর বিশ্ব ইজতেমা থেকে সর্বশেষ অবস্থা। রাব্বি, ধন্যবাদ আপনাকে। জাতীয় নিরাপদ খাদ্য দিবস আজ নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি। এদিকে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ খাদ্য নিষ্ক্রিয়ের জন্য পটুয়াখালীর হাটবাজারে চালু হয়েছে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার। এতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। স্থানীয়রা জানান, ধারাবাহিকভাবে এই কার্যক্রম চলমান থাকলে রোধ হবে ভেজাল খাদ্যের বিস্তার। পটুয়াখালী প্রতিনিধি কে এম শাহাদাত হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় পটুয়াখালীতে চালু হয়েছে একটি করে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার। ৩৩টি খাদ্য পণ্যের মান যাচাই করতে সক্ষম এই পরীক্ষাগারটি। খাদ্যে ক্ষতিকর রাসায়নিক থাকলেই নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। প্রত্যন্ত এলাকাগুলোতেও কিন্তু বিভিন্ন খাদ্য সামগ্রীর মধ্যে ক্ষতিকারক উপাদান দেখা যাচ্ছে। এর ফলে হচ্ছে মানুষের স্বাস্থ্য ঝুঁকি কিন্তু বাড়ছে। এই মোবাইল যে পরীক্ষাগারটি খুবই একটি চমৎকার সরকারের উদ্যোগ। রাস্তাঘাটে বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় তারা খাবারগুলো দেখে এবং তাদের মান পরিদর্শন করে, এবং এছাড়াও স্বাস্থ্যসম্মত কিনা সেটি দেখভাল করে। মাসে অন্তত ২ বার জেলা ভিজিট করে পরীক্ষাগারটি। প্রতিদিন পরীক্ষা করে ২০ থেকে ২৫টি নমুনা। দুধে ডিটারজেন্ট, ইউরিয়া, স্টার্চ, হলুদের গুঁড়িতে লেড ক্রোমেট, মেটানিল ইয়েলো, চক পাউডার, মরিচের গুঁড়িতে অনেক সময় ব্রিক পাউডার মিশানো হয়। তারপর মধুতে আর্টিফিশিয়াল ইনভার্ট সুগার। এই ৩৩টি প্যারামিটার মোবাইল ল্যাবরেটরির মাধ্যমে পর্যায়ক্রমে এই টেস্টগুলো করা সম্ভব হয়। খাদ্য কর্মকর্তা বলছেন, খাদ্যে ভেজালের কারণে বেড়েছে মৃত্যুর সংখ্যা। 35 থেকে 40% মানুষই ফুডবর্ন ইলনেসের খাদ্যবাহিত রোগের মাধ্যমে মারা যাচ্ছে। আমরা চেষ্টা করতেছি মানুষকে সচেতন করার, অনিরাপদ বিষয়গুলোকে কন্ট্রোল করার, এবং অনিরাপদ
যদি পাওয়া যায় তখন আমরা এটা আমাদের নিরাপদ খাদ্য আইন 13 অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। লিটারে 1 টাকা বাড়িয়ে জ্বালানি তেলের নতুন দাম সমন্বয় করা হয়েছে, যা কার্যকর হয়েছে 1 ফেব্রুয়ারি থেকেই। দাম বৃদ্ধিতে সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তরা। নতুন করে দাম সমন্বয়ে ক্ষোভ জানান তারা। ব্যবসায়ীরা বলছেন, জ্বালানির দাম বাড়ায় প্রভাব পড়বে উৎপাদন খরচে। এতে উচ্চ মূল্যস্ফীতির আগুনে নতুন করে ঘি ঢালার মতো অবস্থা হবে। গত বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করেছে সরকার। সে হিসাবে প্রতি মাসেই বাড়িয়ে বা কমিয়ে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার নতুন দাম নির্ধারণ করে শুক্রবার প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 104 টাকা থেকে বাড়িয়ে 105 টাকা, পেট্রোল প্রতি লিটার 121 থেকে 122 টাকা এবং অকটেনের দাম 125 টাকা থেকে 126 টাকা করা হয়েছে। ডিজেল আগে ছিল 104 টাকা, এখন হচ্ছে 105 টাকা। আর অকটেন আগে ছিল 125 টাকা, এখন হচ্ছে 126 টাকা। নতুন দাম বৃদ্ধিতে জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে সাধারণ মানুষ। তেলের দামটা বাড়ার জন্য আমরা খুশি না। তেলের দামটা বাড়লে এই যে বাড়ছে আমাদের অনেক ক্ষতি হচ্ছে, একটু কমায় দিলে ভালো হতো। একটা জিনিস নিত্য প্রয়োজনীয় জিনিসের নিত্য বাড়াই, এটা হলো কোন দেশ? এটা ইউএস, আমেরিকা নাকি লন্ডন নাকি যুক্তরাষ্ট্র? 1 টাকা প্রতি লিটার মানে প্রতিদিন মানে অনেক টাকা বাড়ানো। এটা সাধারণ জীবনযাপন যারা করতেছে, যারা রাইড করে চলতেছে তাদের জন্য আসলে খুব কষ্টদায়ক। তেলের দাম তো বাড়তেছে, আমরা তো বাড়াইতে না, আমরা বাড়াবাড়িতে গেলে কইতে আছে বাড়া আরো কমে গাড়ি হইতেছে। জ্বালানি তেলের উপর নির্ভরশীল দেশের অধিকাংশ কলকারখানা। নতুন দাম বৃদ্ধিতে কারখানার অপারেশন কস্ট নতুন করে বাড়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা। মূল্যস্ফীতির কথা চিন্তা করে হলেও এমন সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসার পরামর্শ তাদের। যদি শিল্প কলকারখানার উৎপাদন খরচের ওপরে যদি কোনো পণ্যের মূল্য প্রভাব ফেলে, সেটা কিন্তু যারা শিল্প উদ্যোক্তা তাদের যেমন প্রভাবিত করবে ঋণাত্মকভাবে, তেমনি যারা ভোক্তা সাধারণ তাদেরও কিন্তু জীবনযাত্রায় এই ব্যয় বৃদ্ধি পাবে এবং তাদের জন্য কিন্তু এটা ভালো কিছু বয়ে আনবে না। সম্মিলিত যে এর যে ইম্প্যাক্ট, এটা কিন্তু যে আবার ওই মুদ্রাস্ফীতিতে আরও বেগবান করবে। দেশে ব্যবহৃত অকটেন ও পেট্রোল ব্যক্তিগত যানবাহনেই বেশি ব্যবহার হয়, এমন নির্দেশিকা প্রকাশ করা হয় 2024 সালের 29 ফেব্রুয়ারিতে। মামুন আব্দুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগর তীরবর্তী এলাকা থেকে অভিবাসী প্রত্যাশী 20 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা বাংলাদেশি হতে পারে বলে ধারণা স্থানীয় রেড ক্রিসেন্টের। তবে মরদেহের সঙ্গে কোনো নথিপত্র না থাকায় তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি বলে বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। বৃহস্পতিবার স্থানীয় উদ্ধারকারীর বরাত দিয়ে দূতাবাসের ফেসবুক পেজে এই হতাহতের খবর দেওয়া হয়েছে। বলা হয়েছে, অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর মৃতদেহগুলো বেগড়া তীরে ভেসে এসেছে। মরদেহগুলোকে বেগড়া থেকে 40 কিলোমিটার দূরে আলদাদিয়া নামক একটি স্থানে সমাহিত করা হয়েছে। গত 24 জানুয়ারি লিবিয়া উপকূল থেকে ভূমধ্যসাগর হয়ে নৌকাটি ইতালির উদ্দেশ্যে রওনা হয়। নৌকাটি ডুবে গিয়ে ভেসে আসে লিবিয়া উপকূলে। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।